দেখছেন টিভি9 বাংলা, আমি আছি আপনাদের সঙ্গে। ব্লক নয়, রবিবার ব্লক ব্লাস্টার স্ট্রোক। বিদ্রোহী তৃণমূল সাংসদদের স্পিকারের সঙ্গে দেখা করে পার্টি বদল করে ফেললেন কাকলি সুদীপরা। রাজধানীর বুকে ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। 4 বছর আগে রেজিস্টার হওয়া ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, তার সঙ্গে মিশে যাচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, হাত মেলাচ্ছেন এনডিএর সঙ্গে। তখনও স্পিকার ওম বিড়লার বাড়িতে এসে পৌঁছননি তৃণমূলের বিদ্রোহীরা। সবাই অপেক্ষায়। হঠাৎ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি হাতে স্পিকারের বাড়িতে এসে হাজির কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। তাদের দাবি, সংসদের মধ্যে একটা দলকে কখনো আলাদা করা যায় না, সেটা অসাংবিধানিক। सुप्रीम कोर्ट के कॉन्स्टिट्यूशनल बेंच में ये कहा गया है, शेड्यूल 10 के 4 अनुच्छेद में कहा गया है, कोई स्प्लिट हो ही नहीं सकता। রাজনৈতিক দল সেটা হচ্ছে ইনডিভিজিবল, সেটাকে ভাঙতে আপনারা পারবেন না উইদিন দ্য হাউসের মধ্যে আপনারা অন্য একটা আলাদা জোট বানানো এটা একেবারে কনস্টিটিউশনের বিরুদ্ধে। একটু পরেই লোকসভা স্পিকারের বাড়িতে আসেন তৃণমূলের বিদ্রোহীরা। রাজধানীর রাজপথে তখন একটাই প্রশ্ন, আলাদা ব্লক তৈরি করে কি আইনি জটিলতায় জড়াতে চলেছেন কাকলিরা? স্পিকারের সঙ্গে দেখা করে কাকলিরা ব্লক নয়, বরং ব্লক বাস্টার চাল দিলেন। আর সেই চালে ভেঙে গেল তৃণমূল কংগ্রেস। 20 জন সাংসদ ছাড়লেন তৃণমূল, মিশে গেলেন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে। লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এখন মাত্র 8। 2022 সালে এনসিপিআই এর যাত্রা শুরু। হাওড়ার বাঁকড়ায় নথিভুক্ত এই পার্টি। বাংলার পাশাপাশি অসম, ত্রিপুরাতেও এনসিপিআই এর সংগঠন। हम एआईटीसी से चुने हुए सांसद थे। एआईटीसी से हमारा जो नाराजगी है वो उन्हें बताए, अलग से बैठने का मांग की और हम लोग कहा कि हम मर्ज कर रहे हैं। हम जो एआईटीसी के हैं ये पार्टी हम मर्ज कर रहे हैं नेशनलिस्ट सिटीजन पार्टी। हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। যদি আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলকে স্বীকৃত তৃণমূল করে দেওয়া হয়, আপনারা কি এনসিপিআই এর অংশ হিসেবে কাজ করবেন? যদি পিসিমার গোপ হয় তাহলে বাবারা 3 ভাই এত ভেবে লাভ। দলের নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে সেই ভাঙার খবরটা এলো রাজধানী দিল্লি থেকেই, কারণ আনুষ্ঠানিকভাবে ভাঙনের শিলমোহরটা পড়ল লোকসভায়। গত কয়েকদিন ধরেই পার্লামেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনস এবং তার পাশাপাশি সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে তারা আলাপ আলোচনা চালাচ্ছিলেন যে তাদের কোনো পদক্ষেপ নিয়ে আগামী দিনে যাতে আইনি জটিলতা তৈরি না হয়। সঙ্গে সঙ্গে আস্তিনের লুকোনো তাস তারা বের করেন। আজকে দলের বিক্ষুব্ধ সাংসদরা তারা এনসিপিআই বলে একটি পার্টির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? এই বিষয় হচ্ছে যে তারা নিজেদের কথার সঙ্গে নিজেরা বেমানি করে, মুখে যা বলেছিলেন তার বিরুদ্ধে যদি কেউ কাজ করে তাকে ব্যভিচারী, মিথ্যাচারী বলা হয়। কোনটা হবে আসল তৃণমূল? বিধানসভায় তৃণমূলের ভাঙনের সেই চেনা ফরম্যাটের আর দরকার থাকছে না লোকসভায়, কারণ কাকলি ঘোষ দস্তিদার সহ 20 জন সাংসদ যোগ দিলেন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ায়। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা। তৃণমূলে ভাঙনের মধ্যে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সৌগত রায়। বিদ্রোহী ব্লকে 22 সাংসদ, এই দাবি কাকলি ঘোষ দস্তিদারে, যদিও 20 জন সই করেছেন স্পিকারের কাছে জমা দেওয়া চিঠিতে। আর কাকলির এই মন্তব্যের মধ্যেই জল্পনা উস্কে দিলেন সৌগত। এখনো পর্যন্ত মমতার সঙ্গে আছি, ভবিষ্যতে মমতার সঙ্গে থাকবেন কিনা তা নিয়ে সংশয়ী মন্তব্য দমদমের তৃণমূল সাংসদের। না, এরকম কোনো কথা আমি বলছি না, বলছি মমতা ব্যানার্জির সাথে আছি, এইটাই আজকে সত্য। আসলে অনেকেই আছেন যারা এই কথাগুলো বলার পরেও তারা হতে পারে, সেটা আমায় বলছো কেন? অনেকে আছেন, কে আছেন তো আমি জানি না। তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার তুলনা করছেন কেন? সৌগত কি বিদ্রোহী শিবিরে আসবেন? ইঙ্গিত বাহি বার্তা দিলেন আবার সুদীপ বন্দ্যোপাধ্যায়। সৌগতর সঙ্গে কথা হয়েছে, ডাকলে আসবেন কিনা জানি না, তবে সৌগতর প্রতি ভালোবাসা অটুট থাকবে, টিভি9 বাংলাকে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনাদের দীর্ঘদিনের সহযোদ্ধা সৌগতদা কি আসবেন আপনাদের দিকে? আমার সঙ্গে সৌগতদার কথা হয়েছিল যে আমরা কেউ যাব না, তার জন্য সৌগতদা প্রতিক্রিয়া দিয়েছে সুদীপ আমার সঙ্গে এক বলে, আবার দেখি বোমা চলে গেছে। একটু মজার লোক এমনিতে।
আমি জানি না, কিন্তু গিয়ে ওকে কথাও বলবো হয়তো। কিন্তু আমি আসার জন্য বলবো কি কিভাবে কথা বলবো আমি জানি না, কিন্তু ওর সঙ্গে আমার কথা হয়েছিল, আমার বাড়িতেই নিয়ে এসেছিলাম। চিলি চিকেন, ফ্রাইড রাইস, ফ্রাইড প্রন সব খাওয়ালাম। ওকে খাওয়ালে দুর্বল হয়, হ্যাঁ বার করতে সুবিধা হয়, খেতে ভালোবাসে। বলে তাহলে আমরা যাচ্ছি না তো? বললাম না, আমরা যাচ্ছি না। কিন্তু কালকেও বলেছে ও মা বলে চলে গেল। কেমন করে পারলো? আরেকবার ডেকে খাইয়ে ডাকবেন নাকি? এবার ডাকলে আসবে কিনা জানি না, খাওয়ালে? কিন্তু তার প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। আর এখন যা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই নতুন করে তলবের ভাবনা নেই সিআইডির। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের বয়ান মিলিয়ে দেখা হবে, এটাই সূত্র বলছে। প্রথমে অভিষেক এবং কুণালকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর মূলত যে প্রশ্ন দেওয়া হয়েছিল বলে আমরা সূত্র মারফত জানতে পারছি যে বৈঠকের দিন কি হয়েছিল, এই প্রশ্নই করা হয়েছিল। এবং এদিনও বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই সূত্র বলছে। আর সব প্রশ্নের উত্তরে এখনো সন্তুষ্ট নয় সিআইডি, এটাই সূত্র বলছে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই আর তলব করছে না বলেই সূত্রের খবর। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, সূত্র মারফত আমরা যেমন জানতে পারছি, আজও সন্তুষ্ট নয় সিআইডির আধিকারিকরা প্রশ্নের উত্তরে, কিন্তু তাকে আবার নতুন করে ভাবনাও নেই এক্ষুনি যে তলব করা হবে, এটা কেন? দেখো, যেহেতু আজকে কুণাল ঘোষ এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে একসঙ্গে বসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, দুজনের বয়ান নেওয়া হয়েছে, তার পাশাপাশি পৃথকভাবেও দুজনের বয়ান রেকর্ড করা হয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই আরো বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক যারা বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। তো আজকে যাদের যাদের সঙ্গে কথা বললেন তদন্তকারীরা, অভিষেক এবং কুণাল, তাদের বক্তব্য বা বয়ান যেটা সেটা মিলিয়ে দেখার জন্য আপাতত তাকে তলব করা হয়নি। এবং বাকি বিধায়কদের সঙ্গে কথা বলা এবং ঘটনাক্রম, ঘটনা পরম্পরা একটার সঙ্গে একটা মিলিয়ে দেখা, এই সংক্রান্ত তদন্ত সংক্রান্ত যে কাজ, সেই কাজের জন্য আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব নয়। তবে তাকে জিজ্ঞাসাবাদ করে আজকে সন্তুষ্ট নন তদন্তকারীরা, বেশ কিছু প্রশ্নের জবাব তারা পাননি। তাই পরবর্তীতে তাদের ভাবনা রয়েছে যে তারা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করতে পারেন ভবানী ভবনে। ধন্যবাদ। আরে উইটনেস হিসাবে ডেকেছিল, আমি কোঅপারেট করেছি, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি কোঅপারেট করেছি। এদিকে মেসি কাণ্ডে কাল তৃতীয়বার তলব, আর অরূপ বিশ্বাস সেই তলবে কি সাড়া দেবেন? তিনি কি যাবেন, নাকি হাজিরা এড়িয়ে নিজের বিপদ আরও বাড়াবেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী? মেসি কাণ্ডের হিসেব হবে, মেসির ইভেন্ট ঘিরে যে কালোবাজারি হয়েছে তা তদন্ত হবে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা তদন্ত হবে, হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান। ইন্দ্রদা, মেসি কাণ্ড, অরূপ বিশ্বাস, মূলত এখন সবার প্রশ্ন যে অরূপ বিশ্বাস হাজিরা দিচ্ছে না কেন? বারবার নোটিশ দেওয়ার সত্ত্বেও মেসি কাণ্ড কি আদৌ কিনারা হবে না? মেসি কাণ্ডেরও হিসেব হবে। যেখানে 10 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, 1000 টাকার টিকিট 15,000 টাকায় বিক্রি হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে যেগুলো সরকারি পাস সেগুলোকে অবৈধভাবে বিক্রি হয়েছে, তো সেইগুলো, এবং যে চূড়ান্ত অরাজকতা, তার সাথে সাথে ক্রীড়ামন্ত্রী, তৎকালীন ক্রীড়ামন্ত্রী নিজে মাঠে থেকে যেভাবে অসভ্যতা করেছে মেসির সাথে, মেসি নিপাটি ভদ্রলোক, তাই তিনি ওখান থেকে চুপচাপ বেরিয়ে চলে গেছিলেন। নইলে অন্য কেউ হলে যেভাবে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছিল, যেভাবে বলপূর্বক আলিঙ্গন করছিল, বলপূর্বক একবার কোমর ধরছে, একবার কী করছে না করছে, এইসব দেখেছেন। আর যেভাবে মবড হয়ে গেছিলেন তিনি, তো পুরো ওটা বলতে পারেন আমাদের বাঙালি যারা আমরা ফুটবল প্রেমী, তাদের আমাদের ক্ষেত্রে বিশাল এক খুব লজ্জাজনক অধ্যায় ছিল সেই দিনটা। শত্রুঘ্ন দত্ত, যিনি আয়োজক সংস্থা, তিনি বলছেন তাকে সব মিলিয়ে বলির পাঠা করা হয়েছিল। আপনি ক্রীড়ামন্ত্রী, এই চেয়ারে বসছেন, আপনি একজন দপ্তরের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, আপনি কি সেটা মনে করেন? পুলিশ তদন্ত করছে সেখানে, এবং পুলিশ তদন্ত ইনভেস্টিগেশনে যা আসবে সেটা আমরা বিশ্বাস করি না। এখন আইনের শাসন চলছে, শাসকের আইন নয়। সুতরাং যেরকম আমাদের ইনভেস্টিগেশনের রেজাল্ট আসবে, তাহলে বুঝতে পারবো সেখানে সদস্য কতটা দোষী ছিল, না অরূপ বিশ্বাস ছিল, না মমতা ব্যানার্জি স্বয়ং ছিলেন। এই যে ক্রীড়ামন্ত্রী থাকাকালীন টিকিট টাকা নিয়ে নাম দেওয়ার নাম করে টিকিট বিলি করে দেওয়া, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস দুজনেরই যথেষ্ট প্রভাব ছিল, এইটা ক্রীড়া দপ্তর কোথাও কি নিয়ে থেকে তদন্ত করবে? এটা তো যেখানে বিভিন্ন ইরেগুলারিটিস হয়েছে সেগুলো আইনি দিকটা ডেফিনেটলি পুলিশের তরফ থেকে তদন্ত চলছে, সিআইডির তরফ থেকে তদন্ত চলছে। কিন্তু ক্রীড়া দপ্তরের আভ্যন্তরীণ আমরা ডিপার্টমেন্টাল কিছু বিষয়ও আমরা খতিয়ে দেখছি, যে এখানে আমাদের ডিপার্টমেন্টের মধ্যেও কেউ এর সঙ্গে যুক্ত ছিল কিনা।
যারা বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়ামন্ত্রীর তৎকালীন ক্রীড়ামন্ত্রীর সাথে এই অন্যায়ের মধ্যে তারা অংশগ্রহণ করেছে কিনা।